এক রক্তক্ষয়ী সংগ্রাম বা অভ্যুত্থান, আবার কেউ কেউ বিপ্লব বলেন, সেই যাই হোক, এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় এসেছে এবং স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে একটি সুন্দর সফল সংস্কার হবে এবং যে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে যা কিছু ক্ষতি হয়েছে সেই বিদেশে পাচার হওয়া টাকাগুলো ফেরত আনবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক জনসমর্থন বা জনপ্রিয়তা আছে সারা পৃথিবীতে, সেদিক থেকে তিনি সেই টাকা ফেরত আনতে পারবেন, এরকম একটা প্রত্যাশা করেছিল মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর নদীতে যেমন জোয়ারও না ভাটাও না, ঠিক সেই রকম ভাবে একটি সরকার পরিচালনা করেছেন। জনগণের প্রত্যাশা তাতে মোটেই পূরণ হয় নাই, তাই মানুষ হতাশা ছিলেন। আর সেই হতাশা থাকার কারণেই মানুষ নির্বাচন চেয়েছিলেন, যে একটি নির্বাচিত সরকারের হাতে আসলে হয়তো বাংলাদেশটা ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যাকে চাবে সে যদি ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য হয়তো পরিবর্তন হতে পারে। সেই জন্য মানুষ ক্ষেপে গিয়েছিলেন এবং নির্বাচন চেয়েছিলেন। কিন্তু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনটাকে চায় নাই, কারণ তারা একটা নির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে দেশটাকে পরিচালনা করতে চেয়েছিলেন এবং তাদের সাথে বিদেশি কিছু বন্ধুরা ছিলেন। তো পরবর্তীতে বিদেশি বন্ধুরা তাদের কাছ থেকে সরে গেছেন। এখন কেন সরে গেছেন সেই বিষয়ে আমার পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তো এই ভিডিওতে আমি বলি যে এখন জনাব তারেক রহমান তিনি ক্ষমতায় এসেছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং বেশ সুন্দরভাবে তিনি শুরু করেছেন। কিন্তু এই যে সুন্দরভাবে তিনি শুরু করেছেন, এতে কি তিনি শেষ পর্যন্ত একদম নিষ্কলঙ্কভাবে তিনি কি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? তিনি কি জনগণের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন? কারণ বাংলাদেশে বিশাল জনসংখ্যা, প্রায় 20 কোটির উপরে জনসংখ্যা হচ্ছে বাংলাদেশে। সেই এতটুকু দেশে, ছোট্ট একটি অর্থনীতির দেশে এত বড় জনসংখ্যা, এই জনসংখ্যাকে এই জনগণের মুখে খাবার দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এইগুলো দিয়ে তিনি কি সঠিকভাবে মানুষের মন জয় করতে পারবেন? এটা কি এত সহজ? তারপরেও বাহিরে আছে অনেক রকমের চ্যালেঞ্জ। সেগুলো হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন দুর্নীতি, এই দুর্নীতি বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। সে দুর্নীতি তো আছে, সাথে সাথে আছে বিভিন্ন রকম ভাবে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার। সবচেয়ে বড় সমস্যা যেটা এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশের, এবং বড় সমস্যা না হলেও একটি অন্যতম সমস্যা, সেটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় করে গেছেন শেখ হাসিনা তার 17 বছরে। কোনো সিনিয়র জুনিয়র কেউ কাউকে সালাম করে না, কিংবা সম্মান করে না, কিংবা আদব করে না, এবং তারা বেয়াদবি করে এবং যেমন তেমন ভাবে কথা বলে, অসম্মান করে। এই যে একটা খুব খারাপ একটা অবস্থা, এই অবস্থা থেকে দেশটাকে যদি ফিরিয়ে আনতে পারে, সেই সামাজিক মূল্যবোধটাকে যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে রাষ্ট্রের অনেক কিছু এগিয়ে যাবে এবং এই সরকারের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। কিন্তু সেটা কি এত সহজ? কারণ বিগত দিনের সরকার ভারতের পরামর্শে বা ভারতের সহযোগিতায় এই যে সামাজিক মূল্যবোধটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, শিক্ষাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কারণ এগুলো সবই অন্য দেশের উপর নির্ভরশীল করে ফেলেছিল শেখ হাসিনা। কারণ শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দিতে পারলে একটি দেশ খুব সহজেই ধ্বংস হয়ে যায়। কারণ তারা পাড়া প্রতিবেশীতে, গোত্রে গোত্রে ঝগড়াঝাঁটি লেগে থাকে, তারা বিভিন্ন ধরনের বিরোধ লেগে থাকে। এই বিরোধ লেগে থাকার কারণে সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই দেশ কোনোদিন উন্নত করতে পারে না, উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারে না, আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। যেমন আপনারা দেখেন আফ্রিকাতে কি অবস্থা। আফ্রিকাতে প্রত্যেকটা দেশেই গোত্রে গোত্রে দ্বন্দ্ব লেগে আছে এবং আফ্রিকা অনেক সম্পদশালী হওয়া সত্ত্বেও আফ্রিকার দেশগুলো একেবারেই ধ্বংসের কাছাকাছি চলে গেছে। ঠিক সেই রকমই চেয়েছিল আমাদের বন্ধুরূপী শত্রু দেশগুলো, এরকমই চেয়েছিল, সেইগুলোই চলে আসছে বাংলাদেশের ভিতরে। এরপরে যে চ্যালেঞ্জগুলো আছে, যে বাংলাদেশে গুপ্ত রাজনীতি নামে একটি রাজনীতি আছে, এই গুপ্তরা ভয়ঙ্কর রূপ ধারণ করে এক এক সময় এক এক জায়গায়। আপনারা জানেন যে
শেখ হাসিনার পিছনে এরা ছিল 2018 সালে নির্বাচন হওয়ার পর থেকেই আওয়ামী লীগের সাথে তারা গোপনে যোগাযোগ শুরু করেছিল, গোপনে ভাবে মিলে গিয়েছিল এবং তারা হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে আওয়ামী লীগের বিরুদ্ধেই তারা কাজ করেছে। সেটা একদিক দিয়ে ভালো হলেও কিন্তু আমাদের এগুলো সামাজিক অবক্ষয় হয়েছে, কিংবা ইসলামের দৃষ্টিতে এগুলো মোনাফিকি বলা হয়। সেই যে গুপ্ত, সেই গুপ্ত সেই মানুষগুলো হয়তো বিএনপির ভিতরেও আছে, সরকারের ভিতরেও কেউ আছে কিনা এখনো আমরা সেটা বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না, কিন্তু বিএনপির ভিতরে আছে এটা বোঝা যায় কিছু কিছু মানুষের আচরণ দেখে। এই গুপ্তদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে প্রতিরোধ করে তাদেরকে বিএনপি থেকে বের করে দিতে হবে। এবং এই গুপ্তরা আছে আপনার প্রশাসনের ভিতরে, সমস্ত প্রশাসনের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে আছে তারা। তারা কোনোদিন চাবে না যে বিএনপি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করুক, বিএনপি সফল হোক বা জনাব তারেক রহমান সফল হোক, এটা তারা চাবে না। এবং যদিও এই জামাতে ইসলামের প্রধান তিনি বলেছেন যে আমরা সঠিকভাবে তারা নাকি কার্য পরিচালনা করবেন এবং ইতিবাচকভাবে তারা তাদের ভূমিকা পালন থাকবে সংসদ থেকে বাহিরে, কিন্তু তাদের কথা বিশ্বাস করা বড়ই কঠিন, কারণ তারা মুখে বলে এক, তাদের অন্তরে থাকে আর এক। ঠিক শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেরকম বলতেন একটা করতেন আর একটা, এরাও ঠিক একই রকম ভাবে করে, তারা বলে এক করে আর একটা, তাদেরকে এতটা বিশ্বাস করা যায় না। দ্বিতীয় যে চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে যে ভারতীয় বা আওয়ামী লীগের যে দালাল বা ভারতীয় দালালরা যারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে তারা প্রবেশ করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বের করে দিতে পারে নাই। জনগণের প্রত্যাশা ছিল তাদেরকে প্রশাসন থেকে, সরকার থেকে বের করে দেওয়ার, কিন্তু সেটা দিতে পারে নাই। তারাও ঘাপটি মেরে বসে আছে সরকারের ভিতরে। তারাও তো চাবে না কোনোদিন যে জনাব তারেক রহমান তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করুক এবং একটি সফলতা আসুক তার, এটাও তারা চাবে না। তাই সেই চ্যালেঞ্জও আছে। সাথে সাথে আরো কিছু চ্যালেঞ্জ আছে, বিদেশিদের চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আপনারা জানেন যে যার কথা বাংলাদেশের কেউ কখনো চিন্তাও করে নাই, সেই ব্যক্তি জনাব খলিলুর রহমান তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই কথা কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তাও করে নাই, ভাবতেও পারে নাই যে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবেন। এখন তিনি কি কারণে এই পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন এবং তার পিছনে কারা আছে, এটা হচ্ছে প্রশ্ন। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো আমার পরবর্তী ভিডিওতে। তবে এখন যেটা বলি যে এই জনাব খলিলুর রহমান তিনি হচ্ছেন অনেকের দৃষ্টিতেই যে কাবাবের ভিতরে হাড্ডি, অর্থাৎ এই সরকার যে স্বাধীনভাবে যে কার্য পরিচালনা করবেন বা তিনি সঠিকভাবে যে কার্য পরিচালনা করবেন এরকমের যে হবে, এরকম বোঝা বড় কঠিন। কারণ তিনি খুবই একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে বসে আছেন, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পররাষ্ট্র মন্ত্রণালয় তার হাতে আছে। এখন তিনি কি বাংলাদেশের যে নীতি নির্ধারক বা বাংলাদেশের সরকারের যে প্রকৃত যে আদর্শ বা নীতি বা যেভাবে বাংলাদেশটা পরিচালিত হয় বা করতে চাচ্ছে বা করতে চাবে সেভাবে পরিচালনা করবেন, না তিনি বিদেশিদের কথা অনুযায়ী বাংলাদেশটাকে পরিচালনা করবেন বা তিনি বিদেশিদের কথা অনুযায়ী তার পররাষ্ট্রনীতি তিনি চালাবেন? এটাই হচ্ছে দেখার বিষয়। কারণ তিনি বাংলাদেশের নাগরিক নয়, তিনি দ্বৈত নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি অন্য আরেকটা দেশের নাগরিক। সেই দেশের মানুষই বা সেই দেশের সরকারই হয়তো তাকে এই সরকারের ভিতর তাকে প্রবেশ করিয়েছে। এটা জনাব তারেক রহমানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এখন এত চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে তিনি কি সফল হতে পারবেন কিনা এটা দেখার বিষয় হচ্ছে, আমরা আগামীতে দেখতে পারবো। তবে জনাব তারেক রহমানের যে কথা, যে আদর্শ বা তার যে চরিত্র বা সবকিছু মিলিয়েই এটা বোঝা যায় তিনি 100% বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করতে চাচ্ছেন, বাংলাদেশের উন্নতি করতে চাচ্ছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকের জন্য তিনি শুভ কামনা করেন এবং তিনি সবাইকেই ভালোবাসেন, একই দৃষ্টিতে দেখেন, এরকমই দেখা যাচ্ছে। এবং তিনি বাংলাদেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান, উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চান, এরকমই বোঝা যাচ্ছে। তাতে কোনোরূপ কোনো সন্দেহ নাই। এবং
যেহেতু জনাব তারেক রহমান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। সেই বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, যে প্রকৃত দেশপ্রেমিকের রক্ত তার শরীরে, তিনিও পরিপূর্ণ একজন দেশপ্রেমিক। সেই অনুযায়ী বাংলাদেশটাকে তিনি সঠিকভাবে পরিচালনা করবেন এবং সঠিকভাবে পরিচালনা করতে চাবেন এবং সঠিকভাবে উন্নয়ন করবেন, উন্নতি করবেন, এতে কোনোই সন্দেহ নাই। কিন্তু সেটা তিনি কতটুকু করতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাকে সহায়তা করবে কিনা, সমর্থন দেবে কিনা। যেহেতু একদিকে ভালো আছে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের জন্য সবসময়ের জন্য একটা হুমকি ছিলেন, উন্নয়নের হুমকি, বাংলাদেশের অগ্রগতির জন্য একটি হুমকি। তিনি এখন বাংলাদেশে নাই, কিন্তু তিনি না থাকলেও তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, সেই অনুযায়ী এখনো বাংলাদেশের জন্য হুমকি আছে। তো দেখা যাক সামনে জনাব তারেক রহমান কতটুকু আগাতে পারেন, কতটুকু সফল হতে পারেন, কতটুকু সামনে এগিয়ে যেতে পারেন, এবং বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে ভোট দিয়েছিলেন সেই ভোটের প্রত্যাশাটা পূরণ হয় কিনা সেইটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে এবং এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এই আশাবাদ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।